সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই আমার ঘুম ভাঙানোর জন্য ভাবি এসে বলে ওঠে, রায়হান, ঘুম থেকে ওঠ। আর কত ঘুমাবি? এবার তো তোর কলেজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভাবি পরে একটু ঘুমাতে দাও না, ভালো লাগছে না। আজকে না তোর ভার্সিটিতে যাওয়ার কথা? একদিন ভার্সিটিতে না গেলে কিছুই হয় না, আমার ভালো লাগছে না, আমি যাব না। এভাবে করলে হয়? যা না। আজকে আমার লক্ষ্মী ভাই, এবার ওঠ ঘুম থেকে। আরে ভাবি, মাত্র ক্লাস শুরু হয়েছে, 2 দিন হলো, এখন গিয়ে কি করব? কালকে যাব, বললাম তো তোমাকে। আচ্ছা ঠিক আছে, কালকেই যাস। তারপরও বাজারে তো যাবি, ওখানে কিছু বাজারের সবজি নিয়ে আয়। যা, তোর ভাই তো সকালবেলায় অফিসে চলে গিয়েছে। ধুর ভাবি, তোমার জ্বালা যন্ত্রণায় একদম শান্তিতে ঘুমাতেই পারি না আমি। এমন করিস না। যা, বাজারে যা। আমি লিস্ট করে রেখেছি, বাজারটা শুধু করে নিয়ে আয়, তাহলেই হবে। তুমি জানো, আমি বাজারে গেলে বাজারের লোকেরা আমাকে ঠকিয়ে দেয়, তখন আমি কি করব? ওই বাজারগুলো নিয়ে আসলে তোমার কাছে আবার কথা শুনতে হয়। কি রে ভাই, তুই এত বড় হয়ে গেছিস, বুঝতে পারিস না কোনটা ভালো কোনটা খারাপ? কয়দিন পর যখন বিয়ে করিয়ে দিব, তখন বউয়ের জন্য বাজার আনতে গেলে এসব আনলে তো বউয়ের হাতে মাইর খাওয়া লাগবে তোর। না, ভাবির জ্বালা যন্ত্রণায় মনে হচ্ছে আমাকে এখন ঘুম থেকে উঠতেই হবে, তাই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যাই। আমি তোর জন্য নাস্তা বানিয়ে রেখেছি, নিচে এসে নাস্তা করে যাস। কথাটা বলে ভাবি ওখান থেকে চলে যায়। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না, তাহলে চলেন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রায়হান আহমেদ, পরিবারের ছোট ছেলে। আমার বড় ভাইয়ের ছোটখাটো একটা কোম্পানি আছে। ছোটবেলায় আমার মা বাবা মারা যায়, তখন আমার ভাবি আমাকে মানুষ করে আর বড় করে, তাই ছোটবেলা থেকেই ভাবিকে শুধু ভাবি না, মা রূপে জানতাম। আপনার সাথে কথা বলতে বলতে আমি ওয়াশরুম থেকে বের হলাম, তখন দেখলাম ভাবি কার সাথে যেন কথা বলছে। ভাবির কাছে যেতেই ভাবি বলে ওঠে, আমরা তো কিছুদিন পর চিন্তা করছি আমাদের বাসায় যাব। আজ প্রায় 15 বছর হয়ে গেল আমি আমার নিজের বাসায় যাইনি, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়া লাগবে। আসলে ভাইয়া আর ভাবির বিয়েটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি, তারা রিলেশন করে বিয়ে করে। কিন্তু আমার ভাবিরা টাকা পয়সায় অনেক উচ্চ বংশে ছিল, তাই সবই দেয় আমার ভাইকে। তারা মেনে নেয়নি, তাই তারা পালিয়ে বিয়ে করে। সেজন্য তাদের ঘর থেকে তাদেরকে মেনে নেয়নি, কিন্তু মেনে নেওয়ার শর্ত এরপরও আর ভাবি তাদের বাসায় যায়নি, কারণ আমার ভাবি অনেক কষ্ট করেছিল আমার ভাইকে আর আমাকে নিয়ে। আমার ভাই যখন মোটামুটি একটা ভালো পজিশনে এসেছে, তখন তারা খোঁজ নিয়ে শুরু করে। তার জন্য আমার ভাবি আর তাদের কাছে যায়নি। কিন্তু তার একটা বোন ছিল আমার থেকে সিনিয়র, অনেক ফাজিল। যখন আমাদের বাসায় আসতো, আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিত, এবং কি কথায় কথায় আমাকে অনেক মারধর করত, অনেক থাপড়াতো। আচ্ছা ভাবি, তুমি তোমাদের বাসায় এবার যাবে কেন? আজ 15 বছর তো তোমাদের বাসায় যাওনি, তাহলে হঠাৎ করে যাওয়ার কারণটা? তোর মনে আছে আমার ছোট বোন মিমির কথা? অবশ্য সে তোর থেকে বড় ছিল। এই সময় তোকে অনেক জ্বালা যন্ত্রণা দিত। এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, তাকে তো আব্বু লন্ডনে পড়াশুনো করতে পাঠিয়ে দেয়। আবার বলছিল আমার আদরের, কিন্তু মেনে লন্ডন থেকে এবার দেশে ফিরেছে পড়াশোনা শেষ করে। ওই সময়ের কথা একটু মনে পড়ছে, কারণ ওই সময় মিমি আপু ছিল অনেক সুন্দরী, তাই ওই সময়ের কথা মনে পড়তে একটু মুচকি হাসি দিলাম। তখন ভাবি রেগে বলে ওঠে, সেই কখন তোর জন্য আমি নাস্তা বানিয়ে রেখেছি, নাস্তা ঠান্ডা হয়ে গেল। যা, এখনই নাস্তা করে আয়। আমি নাস্তাটা সেরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে যাইতে যাইতে গান গাচ্ছিলাম। ও জরিনা, বল তুই হবি নি আমার, আমি উষ্টা মারি ওই ভালো সালাম। ও জরিনা, বল তুই হবি নি আমার, আমি উষ্টা মারি ওই ভালো সালাম। ও জরিনা কইয়া দে না তুই আমার, ও জরিনা কইয়া দে না তুই আমার, থাপ্পড় মাইরা ফালাইয়া দে মুখ লি ছচর। ও জরিনা তুই যদি হস আমার ঘরের বউ, নৌকা দিয়ে দৌড়ামো দুজন ওই নদীর ঢেউ। তখন হঠাৎ করে আমার আন্ডাকালের বন্ধুর সাথে দেখা, আমাকে এভাবে গান খাইতে দেখে বলে ওঠে, আজকে মনে হচ্ছে মনটা খুব ফ্রেশ। আর বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাজারে ব্যাগ নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি। দেখি শ্বশুর বাড়িতে বড় বড় মনে হচ্ছে লাউ ফুটেছে, লাউ ধরে কেটে নিয়ে আসি। হারামজাদা, মস্কারি এখনো তোর যায়নি?
মানুষ বাজারের ব্যাগ নিয়ে কোথায় যায় আমাকে একটু বলতো। আরে ভাই, তুই তো বাজার করিস না তেমনটা, তাই বললাম আর কি। এত রাগ করিস কেন? এমনিতেই দেখতে পাচ্ছিস এত গরম, তার উপর এখন দাঁড় করে কথা শোনাচ্ছিস। বন্ধু, একটা কথা তোকে বলতাম। তাহলে তোর এত সময় ধরে কথা শেষ হলো না, এখনো আরো একটা কথা বাকি রয়ে গেল। তাহলে এই কথাটা বাকিই রাখলি কেন, তাও বলে দে। ভাই, বুঝতে পারছি গতকালকের বিষয় নিয়ে তুই রাগ করে আছিস। আচ্ছা ভাই, সরি। আমি তো জানতাম না যত সব দোষ হচ্ছে গিয়ে ওই শালা রাহাতের। তুমি তো একবারে বন্ধু তুলসী পাতা। আজ তোমার তো কোনো দোষ নেই, তোমার জন্য আমাকে ভাইয়া গতকালকে অনেক বকা দিয়েছে। তোমাকে কে বলেছে যে ভার্সিটির মধ্যে ওইভাবে ইংলিশ টিচারের সাথে ঝামেলাটা করার জন্য? আরে রাহাত বলল ওকে নাকি অন্যায়ভাবে ও কথা শুনিয়েছে, তাই তো আমি কি ওখানে উল্টাপাল্টা কথা বলেছি। আর তুই কি এত সোজা একেবারে গায়ে উঠে গেলি? এখন তো সব ব্যাপার ছেড়ে তুই এখন আমার কথাই বলবি। আমি বুঝতে পেরেছি, থাক ভাই কথা বলিস না। আমি তো শুনেছি, গতকালকে শুনেছি স্যার নাকি চলে গেছে, এখন নতুন করে ইংলিশ ম্যাম এসেছে, উনি নাকি অনেক রাগী। ভাই, মন খারাপ করিস না, যা হওয়ার হয়ে গিয়েছে। আসলে তোকে একটা কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে, আমাকে একটু নেহার নাম্বারটা দে না। ওই শালা, তুই দেখছি একদম আমার বান্ধবীর দিকে নজর দিয়েছিস, একেবারে চোখ তুলে ফেলবা হারামজাদা। ভাই, এমন করিস কেন? নাম্বারটা তো চাইলাম, আমার আসলে ওকে তো আমার ভালো লাগে, কি বলবো, কিন্তু ও তো আমাকে পাত্তা দেয় না। তোর মতো প্লে বয়কে আবার পাত্তা দেবে, সেটা আবার ভাবা যায়? ওর মতো এমন একটা ভালো সুইট মেয়ে, তোর মতো ছেলেকে ভাও দেওয়া যাবে না। ভাই, তুই আমার বন্ধু হয়ে এভাবে অপমান করলি? আমি তোর বন্ধু না, আমি তোর শত্রু। হরামজাদা, চুপ কর, এখন সামনে থেকে সর। বেশি কথা বলবি কিন্তু বাজারের ব্যাগটা ছুঁড়ে মারবো গায়ের দিকে। কথাটা বলতে কথাটা বলতেই রাকিব আমার সামনে এসে বলে ওঠে, বন্ধু, এমনটা করিস না প্লিজ। আমি সত্যি ওকে পছন্দ করি, তুই আমার সাথে এমনটা করিস না। আমি তোকে মিথ্যা বলছি না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। আগামীকালকে ভার্সিটিতে কথা হবে। তুই তো হরামজাদা আজকে ভার্সিটি যাসনি। তুই হচ্ছিস আমাদের লিডার, তুই ছাড়া কি আমরা ভার্সিটিতে যাই? রাহাত আর আমি দুজনেই তোর জন্য যাইনি। তুই আগামীকালকে যাবি, তাই আমরা আগামীকালকে তোর সাথে একসাথে যাব। পরি আমার ভালোবাসা রে, বুঝতে পেরেছি। এখন চল বাজারে যাই। আমি তো বাজার ঠিক মতো করতে পারি না, তুই গিয়ে দেখিয়ে দিস। কথাটা বলে আমি আর রাকিব দুজনে বাজারে যাই। বাজারটা সেরে বাসায় আসি। বাসায় আসতেই তখন ভাবি বলে ওঠে, যা, গোসল করে নিচে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। দুপুর হয়ে গিয়েছে, খাবারটা খেয়ে নে। এত সময় ধরে বাজারে কেউ লাগাই নাকি? আরে ভাবি, তুমি দেখি আমাকে খাইয়ে খেয়ে একেবারে পেট ভরিয়ে দেবে। বেশি কথা বলবি না, না খেয়ে একদম শুকিয়ে গিয়েছিস। আমার ভাবির একটাই সমস্যা, আমাকে খাইয়ে খেয়ে মনে হয় মেরেই ফেলবে। সারাদিন শুধু খাইয়ে রাখে, মানে সকালবেলা বাচ্চাদের মতো দুধ আর হরলিক্স, রাতে আবার ডিম, এটা সেটা, মানে কি বলবো। সারাদিন শুধু আমাকে এটা খাওয়াবে ওটা খাওয়াবে, আর বলবে যে পুষ্টির অনেক প্রয়োজন। আপনাদেরকে তো আরো একটা সদস্যের কথা বলতে ভুলেই গিয়েছি। হ্যাঁ, আমার একটা দুষ্ট বুড়িমা আছে। সে এখন স্কুল থেকে আসেনি। বুড়িমা আসলে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। কি রে, এখনো এখানে দাঁড়িয়ে রইলি? যা, তাড়াতাড়ি গোসল করে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। কি আর করার আছে, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। তখন ভাবি আমাকে খাবার বেড়ে দেয়। খাবার শেষ করার পর ভাবি আবার এক গ্লাস দুধ দিয়ে বলে, এখন লক্ষ্মী ছেলের মতো উপরে গিয়ে শুয়ে পড়ো। এটা আমার প্রতিদিনের রুটিন। যদি না হয় তাহলে ভাবির বকা যে আমার উপর চলতেই থাকবে। কি আর করার আছে, ভাবি তো মায়েরই মতো, তাই মায়ের কথা তো শুনতেই হবে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি ভাই অফিস থেকে চলে এসেছে। আমাকে দেখে বলে ওঠে, তোর জন্য স্যার চলে গিয়েছে ভার্সিটি থেকে। এখন শুনলাম নতুন নাকি টিচার এসেছে। যাই হোক, উনি আরও রাগী। আমি হয়তো ওনাকে চিনি, কিন্তু তোকে পরিচয় দিব না। সব কিছুই বুঝলাম, কিন্তু ইংলিশ ম্যাম কে কি করে ভাইয়া জানলো তাই তো বলতাম না। ভাইয়ের কি কোনো কালের বান্ধবী লাগে নাকি? বিশেষ করে তোর কথা বলবো যে তোকে যেন ভালো করে পিটিয়ে একটু মানুষ করে দেয়। যে জাউরামি তুই শুরু করলি আমাদের সাথে, তার জন্য তো তোকে পেটানোই দরকার। তুমি কি শুরু করে দিলে? হ্যাঁ, আসতে না আসতেই শুধু ছেলেটাকে বকাবকি শুরু করলে। তোমার জন্য কি ছেলেটা বাসার মধ্যে একদণ্ড বসে থাকতে পারবে না? তোমার আশকারা পেয়েই তোমার ওই আদরের দেবরটা এমন ফাজিল হয়েছে, না হলে এতদিনে আমি তাকে সোজা করে ফেলতাম।
তাই নাকি? কেমন সোজা করতে শুনি? তোমাকে আমি রুমে দেখতে চাই। রুমে আসো, কেমন সোজা করবে আমিও দেখি একটু। আরে না, আমি তো এমনি বললাম, রুমে যাও, কোনো দরকার নেই। আমি তো মিটমিট করে হাসতে লাগলাম। আমি জানি ভাইয়া ভাবিকে অনেক ভয় পায়। তখনই রুমের মধ্যে এন্ট্রি নেয় আমাদের পরি। মিনা রুমে এসে রাগী গলায় আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, চাচু, আজকে তোমার আমাকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তুমি আসলে না কেন? আমার ভুল হয়ে গিয়েছে। আমার আসলে মনে ছিল না তোমাকে নিয়ে আসার কথাটা। এত বড় ভুল তোমার কি করে হতে পারে? কানে ধরো। সরি, কানে ধরলাম। একটা আদর দাও। হইছে, এত বাদরকে আদর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এত ভালোবাসার কোনো প্রয়োজন নেই। ঠিকভাবে আজকে ভার্সিটিতে গিয়েছে নাকি? এত আদর কেন? একদম আমার ছেলেকে তুমি বকা দেবে না, বলে দিলাম কিন্তু। কারোর ছেলে আর কারোর ভাই, আর তো পারা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এই ঘরে কোনো দামই নেই। আসলে আমাদের খুশির সংসারটা এভাবেই চলে যায়। আমি বিকেলের দিকে রেডি হয়ে একটু হাঁটতে বের হলাম। তখন কল আসে আমার বন্ধু রাহাতের। কিরে রায়হান, কোথায় আছিস? মাঠের দিকে আয়, আমরা দুজন ওখানে বসে আছি। রাহাত কথাটা বলেই কলটা কেটে দেয়। এরপর আমি ওখানে গিয়ে দেখি দুই হারামি মাঠে বসে আছে। কিরে বন্ধু, অবশেষে তাহলে এসেছিস তুই? বাসায় গেলে আর আসতে চাস না। হারামজাদা, তোদের জন্য যত সব ঝামেলার মধ্যে আমাকে পড়তে হয়। আপনি যদি এসব কথা বলিস তাহলে কি করে হয়? লিডারকে তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। তোদের এই স্যাক্রিফাইসের চক্করে আমাকে যে কতগুলো কথা শুনতে হয় তোরা তো জানিস না। ভাই একটা কথা, তোর হচ্ছে কি আমাদের ভার্সিটিতে যে সিনিয়র ম্যাডাম আসবে উনি নাকি অনেক সুন্দরী। হারামজাদা, সুন্দরী হলে কি হয়েছে? তুই একটা বুইড়া বেটিকে সুন্দরী বলছিস? ওনার তো বিয়ে হয়ে মনে হয় বাচ্চা কাচ্চাও তো সমান হয়ে গিয়েছে। হারামজাদা, তোর মাথা। উনি বিয়ে করেনি এবং ওনার কোনো বয়ফ্রেন্ডও নাই। উনি কম বয়সে আমাদের থেকে হয়তোবা 3-4 বছরের সিনিয়র হবে, তাছাড়া কিছুই না। তোকে কথাটা বলছি কারণ তুই তো আবার সিনিয়র মেয়ের প্রতি দুর্বল। রায়হান, তা ঠিক আছে, কিন্তু তোদের মতো লুচ্চামি করে বেড়ানো আমার অভ্যাস নেই, বুঝতে পেরেছিস? ওরে আমার ময়না গো, যে কত ভালো হতো আমার ভালোই জানি। থুর হারামি, তোর আর ভালো হলি না। এইভাবে আমরা তিনজন গল্প করতে লাগলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই ভাবির কল আসলো। রায়হান, কোথায় তুমি? এখনো তুমি বাসায় ফিরছো না? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসো। এই তো ভাবি, কল তো দিয়েছে বাসায় যাওয়ার জন্য। বিয়ের পর আমাদের সাথে আড্ডা দিতে পারবি কিনা আল্লাহই জানে। আরে ভাই, বলিস না তুই। ভাবি এখন থেকে বলতেছে আমার জন্য মেয়ে দেখবে, বিয়ে দিবে। ভাবিকে বারণ করলাম, কিন্তু কে শোনে কার কথা। তার নাকি পছন্দ অনুযায়ী একটা মেয়ে দেখে নেবে। আমার পছন্দ থাকলে তাকে জানাতাম, আমাকে বিয়ে দিয়ে দেবে। এ জ্বালা যন্ত্রণা কোথায় যে রাখি। আমাদের কপাল দেখ, আমাদের কপালে তো কোনো কিছুই নেই, তোর ব্যাপারে তো আছে। আমার বাবা তো একবারও এসব কথা বলে না। ওদেরকে বেচা জানিয়ে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আধা ঘন্টা পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতে আমাকে দেখে বুড়িমা বলে ওঠে, এই ছেলে, ঘড়ি কয়টা বাজে? তুমি এখন বাসায় ফিরছো? বন্ধুদের সাথে এত আড্ডা কিসের? এই তো তোমার জন্য ঘুষ নিয়ে এসেছি, এই নাও তোমার চকলেট। থ্যাংক ইউ চাচু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক ভালোবাসো। কথাটা বলে আমাকে জড়িয়ে ধরলো। তখন ভাবি এসে বলল, আসো সবাই টেবিলে বসো, আমি সবার জন্য খাবার বাড়ছি। খেয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। রায়হান, তোর তো আবার আগামীকাল ভার্সিটি আছে। আমরা সবাই টেবিলে বসলাম। তারপর আমি বুড়িমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। এরপর নিজে খেয়ে আমরা যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। আমি ঘুমিয়ে পড়লাম। বেশি রাত করলাম না, কারণ আবার আগামীকালকে আমাকে ভার্সিটি যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হচ্ছিলাম, তখনই পিচ্ছি বুড়ি রুমে এসে বলে ওঠে, চাচু, তুমি এখনো ছিজে গুজে বের হওনি? এত সাজার কি আছে? হ্যাঁ, এমনিতে তোমার যে চেহারা, এটা দেখে সব মেয়েরা ক্রাশ খেয়ে পাগল হয়ে যাবে, তার ওপর এত সাজার কি আছে? আরে মা, আমি তো একটু মাত্র সাজতেছি, আর একটু সাজলে কিছুই হয় না। ছেলেদের সাজ তো ওই চুল আঁচড়ানো আর মুখে হালকা ক্রিম লাগিয়ে চুলগুলো সুন্দর করে স্প্রে করা, এই আর কি। হয়েছে হয়েছে, এখন চলো, তোমার বাইকে করে আমাকে ফোন করে স্কুলে দিয়ে আসবে। এরপর তুমি
যেখানে যেতে চেয়েছো যাও, আমার কোনো বাধা নেই। টিফিনটা কিন্তু বলবে আমাকে চকলেট দেওয়ার জন্য, না হলে কিন্তু আমার বন্ধুরা অনেক মন খারাপ করবে, কারণ ওদেরকে আমি চকলেট দেবো বলে প্রমিস করেছি। আচ্ছা ঠিক আছে, তোমার সব বন্ধুদেরকে পেট ভরে চকলেট আইসক্রিম খাওয়াবো, সমস্যা নেই। এখন খুশি তো? তখন পিচ্চি বুড়ি মা আমার গালে একটা কিস দিয়ে বলে ওঠে, থ্যাংক ইউ চাচু, তুমি অনেক ভালো, সবার থেকে বেস্ট তুমি। মিনাকে ওর স্কুলে দিয়ে ওর হাতে কিছু টাকা দিয়ে আমি ওখান থেকে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে দেখি যে দুই হারামি ওখানে বসে আছে, কিন্তু সামনে একটা কাদা পানিতে পাটা পড়ে যায়, কেমন কাদা হয়ে যায়, তাই আগে গিয়ে পাটা পরিষ্কার করে আসি। এইটা ভেবে আমি সামনে ক্যাম্পাসের পেছনে একটা পুকুর আছে, ওখানে যাই। ভাবছিলাম আর ভিতরে প্রবেশ করবে না এই কাদামাখা নিয়ে। ক্যাম্পাসটা এমনিতেই সুন্দর, ভেতরে এগুলো নিয়ে গেলে ক্যাম্পাসে আবার নোংরা হয়ে যাবে, আর আমার নোংরা একদমই পছন্দ না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। পুরো ক্যাম্পাসটা আমরা তিনজনই চালাই, তাই পুরো ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের ময়লা বা নোংরা আবর্জনা আমরা ক্যাম্পাসের মধ্যে রাখতে দিই না। সবগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলি, এমনকি লোকও নির্ধারণ করে রাখি। পা পরিষ্কার করে আমি আবার ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। তখনই গেটের সামনে কারোর সাথে আমার ধাক্কা লাগে। ধাক্কাকে আমি মেয়েটার উপরে পড়ে যাই, এবং কি আমি মেয়েটার এমন একটা জায়গায় হাত দিয়ে দিই যে মেয়েটা ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, তোদের মতো ছেলেরা কি ভার্সিটিতে এইসব করতে আসে? চোখে দেখিস না নাকি? মেয়ে দেখলেই মেয়েদের গায়ে পড়া তোদের একটা স্বভাব এসে দাঁড়িয়েছে। মেয়েটা কথাটা বলতে মাথা উঁচু করে। মেয়েটার দিকে তাকালাম, মেয়েটা যেন এক অপরূপ সুন্দরী আমার দিকে তাকিয়ে আছে। এক মায়াবী পরী যেন আসমান থেকে নেমে ভার্সিটিতে চলে এসেছে। ভুল করে কি এই রূপসী আমাদের এখানে চলে আসলো নাকি? আমি তো প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে গেলাম। সুন্দরী, আসলে আমি তোমাকে দেখতে পাইনি। কথাটা বলা মাত্রই আমি প্রথমেই বুঝতে পেরেছি তোরা এমনি করতে আসিস, আর তোদের মতো ছেলেদেরকে আমার ভালোই জানা আছে। প্রথম দেখায় ক্লাসকে কি বলে ফেললাম, তার জন্যই তো আরো একটা থাপ্পড় মুখের ওপর লেগে যায়। তখন আবার বলে উঠি, এই যে মিস, আপনাকে হয়তো বা খেয়াল করিনি, তাই আপনার গায়ে পড়ে গিয়েছি, তার জন্য সরি বলেছি। এত রাগ করার কি আছে? কেন খেয়াল করেননি আপনি? আপনি কি চোখ মাথায় রেখে হাঁটেন, নাকি চোখ দুটো খুলে পকেটে রেখেছেন যার জন্য আপনি দেখতে পাননি? না, চোখ দুটো আমার পকেটে রাখিনি। চোখ দুটো খুলে আমার শাশুড়ি আম্মার কাছে দিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি আম্মা হচ্ছে আপনার মা। আপনি তো দেখছি বড় বেয়াদব আর লম্পট। ভার্সিটিতে কি এইসব করতে আসেন মেয়েদের সাথে? আমরা ভার্সিটিতে এসব করতে আসি, আর আপনারা বুঝি এখানে আসেন শুধু ঝগড়া করার উদ্দেশ্যে? আমি ঝগড়া করি না, এবং কি আমি আপনার মতো এমন ঝগড়াটেও না। সব ঝগড়াটে আন্টিদের একই অভ্যাস। আমি ঝগড়াটে না, কিন্তু শেষমেশ গিয়ে নিজের ছেলের বউকে খুন্তি দিয়ে মারছে। এক কথায় বলতে গেলে দাজ্জাল শাশুড়ি। মেয়েটা রেগে একদম ফুলে গিয়েছে। মেয়েটা রাগলে এত সুন্দর লাগে জানতাম না। মেয়েটা এতটা রেগে আছে যে মেয়েটার মুখ দিয়ে যেন লাল টপ টপ রক্ত পড়বে, এমন লাল হয়ে গিয়েছে। মুখটা খেয়াল করলাম, মেয়েটা হাসলে মেয়েটার গালের মধ্যে কি সুন্দর টোল বসে। এতে মেয়েটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। কি বললি শয়তান ছেলে, পাজি ছেলে? আমাকে আন্টির মতো লাগে? আমি দজ্জাল শাশুড়ি? আমি আমার ছেলের বউকে খুন্তি দিয়ে মারবো? আজকে তোর খবর আছে শয়তান ছেলে। আমি ঝগড়া করি? তো কি বলবো, ঝগড়াটে মহিলাকে ভালো তো আর বলা যায় না। যদি আপনি ভালো হতেন তাহলে এমন একটা হ্যান্ডসাম ছেলেকে কখনো এসব কথা বলতে পারতেন না। কি বললি তুই? হ্যান্ডসাম ছেলে? বাদরের যখন গলায় মুক্তোর হার পড়ায় তখন সে নিজেকে এমনটাই ভাবে। তোর কপালেও ঠিক তেমনটাই বাদর ছেলে কোথাকার। এই যে হ্যালো মিস, আমি বাদর না, বরঞ্চ আপনার জামাই বাদর। আরে আপনি তো একদম শেওড়া গাছের পেতনির মতো। আপনাকে কি আর বলবো, আপনাকে দেখতে না একদম পেতনির মতো লাগে। কি বললি তুই? আই ছেলে, আই পিচ্ছি ছেলে, কি বললি তুই আমাকে? তুই কোন ডিপার্টমেন্টে একবার বল, তোকে ওখানে গিয়ে আমি মেরে চলে আসবো। এই যে রায়হানকে মারা এত সহজ না। এসেছে, আমার মনে হচ্ছে প্রফেসর আমারটাকে বলতে হবে আমি কোন ডিপার্টমেন্টে, সে ওখানে যাবে। আমাদের এমন ঝগড়ার মধ্যে হঠাৎ করে রাহাত আর রাকিব চলে আসে। এসে আমাকে ধরে বলে ওঠে, ভাই কি করছিসটা কি?
এখানে দাঁড়িয়ে ঝগড়া করছে, মান সম্মান কিছু রাখলি না তুই। ভাই, তুই এই সুন্দরী মেয়ের সাথে ঝগড়া কেন করছিস? এত একটা সুন্দরী মেয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? তোমরা তো ঠিকই বুঝতে পেরেছো, কিন্তু তোমার এই ফাজিল বন্ধু বোঝে নাই। তোমার বন্ধুকে একটু বুঝাও, আমি তোকে পরে দেখে নেব। মেয়েটার কথাটা বলে ওখান থেকে চলে যায়। ওরা ওখান থেকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়। হারামজাদা রাকিব, তোর জন্য শালা সুন্দরী মেয়ে দেখলে ওদের সাথে ইচ্ছে করে, তাই না? ভাই, মেয়েটা কিন্তু হেভি রে। কি বলবো, পুরো ভার্সিটিতে এমন সুন্দরী মেয়ে আছে কিনা জানি না, কিন্তু মেয়েটাকে তো নতুন দেখলাম আর মনে হচ্ছে আমাদের সিনিয়র। সে যাই হোক, হয়তোবা আমি প্রথমে মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছি, কিন্তু আমাকে এতগুলো কথা শুনিয়েছে, তাহলে কি আমি মেয়েটাকে ছেড়ে দিব তুই বলছিস? তাই নাকি বন্ধু? তাহলে তো প্রেমটা জমে যাবে। প্রথমে ঝগড়া, এরপর ভালো বন্ধুত্ব, আস্তে আস্তে রোমান্টিক গল্প, এরপরেই তো প্রেম। কোনো কথাই শুনতে চায় না। তুই শালা সবকিছুর মধ্যে কেটে দিস। মেয়েটাকে আচ্ছা করে কয়টা কথা শুনিয়ে দিতাম। তা তো দেখতেই পাচ্ছি, নিজে কথা শুনে এসেছিস, আবার বলছিস তুই কথা শুনিয়ে দিবি। হারামজাদা, আমি কি ওই মেয়ের সাথে ইচ্ছে করে ঝগড়া করেছি নাকি? হ্যাঁ, আমার অডিয়েন্স জানে আমি শান্তশিষ্ট ভদ্র ছেলে। হয়েছে ভাই, নিজের প্রশংসা আর তোকে নিজে করতে হবে না। এখন তো আমাদের ক্লাসের সময় হয়ে যাচ্ছে, ক্লাসে যাবি না? ঠিক বলেছিস, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চল আগে ক্লাসে যাই, এরপর মেয়েটার সম্পর্কে সব ডিটেলস আমরা নিতে পারবো। কিন্তু বন্ধু, আজকে তো নেহাকে দেখতে পেলাম না। কোথায় আছে? ওর তো কোনো খোঁজ পেলাম না। আজকে ভার্সিটিতে আসলো না যে? নেহা আক্তার নানা বাড়িতে গিয়েছে কিছুদিনের জন্য। ও আসবে বলেছে। আমাকে প্রতিদিন কল করে জ্বালাতন করে, তাই আমি বেশি কথা বলি না। বলেছে ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে আমাকে নাম্বারটা তো দিতে পারতি, আমাকে একটু জ্বালাতন করতো। তোদের সাথে কেন এত কথা বলে? চুপ কর হারামজাদা, বেশি কথা বলিস তো, তাই তোর কথাই হয় না। এখন চল, বেশি নাটক না করে ক্লাসে যাই। আমি, রাহাত আর রাকিব আমরা তিনজন ক্লাসে যেতে লাগলাম। প্রায় অনেক দিন হলো আমরা ক্লাস করিনি। তাতে সমস্যা নেই, কারণ আমরা স্টুডেন্ট হিসাবে ভালো, তাই কিছু বলতে পারে না। ক্লাসের ভিতরে প্রবেশ করতে তখনই দেখলাম একটা মেয়ে ক্লাস করাচ্ছে। মনে হচ্ছে আমাদের নতুন ইংলিশ টিচার। ভেতরে প্রবেশ করে যখন আমি মেয়েটার মুখটা দেখি, আমার যেন আত্মারাম কেঁপে ওঠে। কি রে ভাই, আমি যা দেখতেছি তুইও কি ঠিক তাই দেখতেছিস? আমার তো এখন জানি মাথাটা ঘুরতেছে। কাম সারছে আল্লাহ, মনে হয় আজ আমাদের কপাল পড়ল। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো আর কেউ না, সে হচ্ছে ওই সময় ঝগড়া করেছি যার সাথে ওই মেয়েটা। আমার তো এখনই হাঁটু কাঁপছে। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? চুপ শালা, ভয় পাবো কেন? আমি কি তোদের মতো নাকি? তাই তো, তোর হাঁটু কাঁপছে। চুপ শালা, ইজ্জতের ফালুদা বানাইস না তোরা। তখনই আমাকে দেখে মেয়েটা মানে ম্যাডাম একটা শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, কয়টা বাজে? আর আপনাকে এতদিন পর কোথা থেকে বের হলেন আপনি? না ম্যাডাম, আসলে আপনারা চুপ করেন। আপনাদের লিডার বলুক ওনার সম্পর্কে। তো সব কিছু আমি জেনে এসেছি, আপনারা দুইজন বসেন। কথাটা বলতে আমি তাড়াতাড়ি করে বসে যাব। তখনই ম্যাডাম বলে, এই যে মিস্টার বাদর, আপনি তো লিডার, আপনাকে কি বসতে বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্সিটিতে থাকা সব ছেলেরাই হেসে দেয়, কারণ ওরা জেলাস ফিল করে আমাকে নিয়ে। রাগ তো হলো, কি করার আছে, কারণ জানতাম না শাকচুনি মেয়েটা যে ভার্সিটির ম্যাম। তখন মেয়েটা বলে ওঠে, আপনি তো ওদের লিডার, আপনি ওদেরকে নিয়ে আসেননি, তাই তো ওরা আসেনি। ওরা তো ছোট বাচ্চা না যে ফিটার খায়, ওদেরকে বললেই ওরা আমার কথা শুনবে। ওরা কি খায় তা তো জানি না, বাট ওদেরকে তো আপনার সাথে থেকে থেকে নষ্ট করছেন। আপনি নিজেই তো একজন নষ্টের ভান্ডার। বুঝলাম না, আপনি ওদেরকে বসতে বলে আমাকে এখানে দাঁড় করিয়ে শাস্তি দিচ্ছেন, এটা কিন্তু একদমই ঠিক না। আমি হচ্ছে এখানে ম্যাম, আমি কি করব না করব তা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। ওদেরকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু আপনার মতো বাঁদরকে না। আপনি কিন্তু এখনো আমাকে ক্লাসের মধ্যে অপমান করছেন, এটা কিন্তু একদমই ঠিক না। তো আপনাকে কি করব শুনি? যে কিনা পুরো ভার্সিটির মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করে, তাকে আবার কি বলা যায়? মেয়ে দেখলে যে কিনা গায়ে ঢলে পড়তে স্বভাব তার। এখন প্রচুর পরিমাণ রাগ হচ্ছে। আপনারাই বলেন কি বলা যায়? মেয়েটা নিজেকে কিভাবে, হ্যাঁ, নিজে যা ইচ্ছে তখন তাই করবে। তাই আমি রাগ করে বের হয়ে গেলাম। এই যে আপনি ক্লাস থেকে বের হয়েছেন ঠিক কথা, কিন্তু আর দ্বিতীয়বার যেহেতু এমন ভুল না হয়, ঠিক আছে? ভিতরে প্রবেশ করুন। সমস্যা নেই মিস,
পরে আমি তোমাকে দেখে নেব। আমার সাথে এমন করার ফল তোমার কিন্তু খবর আছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান। আপনারা এখানে অনেকে নতুন এসেছেন আর আপনারা অনেকে আমাকে জানেন না, তো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মিমি চৌধুরী আর আপনাদের নতুন ইংলিশ টিচার। আচ্ছা, তাহলে মেয়েটার নাম হচ্ছে মিলি, কিন্তু বলতে হবে সুন্দরী হলে কি হবে, একটু দেমাকি মেয়ে। এরপর একে একে সবাই নিজেদের পরিচয় দেয়। এরপর মেয়েটা আমার কাছে আসে। তো মিস্টার বাদর, আপনার নামটা একটু শুনি। ক্লাসের সবাই হু হু করে হেসে দেয়। তখন রাহাত বলে, ম্যাডাম, এই হচ্ছে আমাদের পুরো কলেজের টপার, ওর নাম রায়হান। না, এত অপমান আর মেনে নেওয়া যাচ্ছে না। তাই আমি ক্লাস থেকে বের হয়ে যাই। তখনই পেছন থেকে মিমি ডাকে, কিন্তু কথা না শুনে বের হয়ে যায়। ম্যাডাম, আপনি কিন্তু এটা ঠিক করলেন না। রায়হান কিন্তু খুব কষ্ট পেয়েছে। ওকে এভাবে অপমান করা ঠিক হয়নি আপনার। আপনার সাথেও বাইরে যাই করুক না কেন, কিন্তু আমার বন্ধু এমনিতে অনেক ভালো। এমন করাটা হয়তো বা ঠিক হয়নি, মনে হয় অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, পরে সরি বলে দিব। ক্লাস শেষ করে দেখলাম রাকিব আর রাহাত দুজন বের হচ্ছে। তখন ওরা দুজন আমার কাছে আসে, এসে বলে ওঠে, ম্যাডাম খুব ভালোই শেষ হয়েছে। তাহলে ম্যাডামের আদর কেমন পেলে? হরামজাদা, মস্করি করা বাদ দে। যাই হোক, ওকে তো আমি পরে দেখে নেব। তাহলে এখন কি করবে? আড্ডা দিবি নাকি বাসায় চলে যাবি? না, আমার এখন বাসায় যাওয়া লাগবে না, বাসায় কাজ আছে। কথাটা বলে ওদেরকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যেতে লাগলাম। কারণ আগামীকালকে মিমি ম্যাডামকে দেখবো আমি কি জিনিস। মনে মনে প্ল্যান করলাম, বাজার থেকে একটা প্লাস্টিকের তেলাপোকা কিনে এনে এই রাস্তা দিয়েই তো যাবে। মিমি ম্যাডাম যখন এই রাস্তার উপর ছেড়ে দেব, তখন দেখে কি করে। এইসব ভাবছিলাম আর নিজের মনে মনে হাসছিলাম। তখন নেহার সাথে দেখা। তখন নেহা বলে, আচ্ছা রায়হান, তোমাকে কতগুলো কল করেছি, একটা কল আমার রিসিভ করলে না কেন? আরে তোমাকে বললাম না ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, সার্ভিসিং এ দিয়েছিলাম, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। আজকে তাহলে ভার্সিটিতে গিয়েছো, আমাকে কল দিলে না? তুমি তো তোমার নানু বাড়িতে গিয়েছো, তাই কল দিলাম না। আজকে তাহলে এসেছো তুমি? হ্যাঁ, আমি আজকেই মাত্র আসলাম, এখন হঠাৎ করে তোমার সাথে দেখা। তাহলে আগামীকালকে তোমার সাথে দেখা হবে। তাহলে আজকে আমি গেলাম, কারণ বাসায় কাজ আছে। কথাটা বলে আমি নেহাকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম ছোট্ট বুড়ি আমার উপর রেখে আছে। তোমার জিনিস কি আমি বলতে পারি? তাহলে আমাকে তাড়াতাড়ি আমার জিনিসটা দাও চাচ্চু। মিনাকে 5টা চকলেট দিলাম, ও যেন ওর বান্ধবীদের দেয়। ভাবি আর ভাইয়া মনে হয় কোথায় জানি গিয়েছে। আমি খাবার খেয়ে রুমে শুয়ে পড়ি। ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। এমনিতেই অনেক ঝগড়া হয়েছে। ভাবি তো এখনো বাসায় নেই, তাই শুয়ে পড়লাম। তখনই ভাবির ডাকাডাকি শব্দের কারণে ঘুমটা ভেঙে যায়। তখন আমি ঘুম থেকে উঠতেই ভাবি বলে ওঠে, তুই এখন ঘুমিয়ে আছিস কেন? এখনো বাসায় কত কাজ আছে। যা, বাজারে যা, বাজার থেকে এই বাজারগুলো নিয়ে আয়, কারণ আগামীকালকে আমরা তো ওদের বাসায় যাব। আমরা আবার আগামীকালকে কার বাসায় যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে তো না। আসলে তোকে নিয়ে যে আমি কি করব, তোকে বললাম না আমাদের বাসায় যাব। তোকে তো সে গতকালকেই বলেছি, আজকে তুই ভুলে গেলি? আসলে আমি ভুলে গিয়েছি, কারণ দীর্ঘ 15 বছর ধরে তো ভাবি তার বাসায় যায় না। তার থেকে বড় কথা, আমি ওনার বোনকে পছন্দ করি। আমার থেকে সিনিয়র, তারপরে দেখতে অনেকটাই মিষ্টি। কিন্তু পছন্দ করলে হবে? মেয়েটা আমাকে যেভাবে ধরে ধরে মারে, আল্লাহ জানে। সে কথা ভাবলে আমার এখনো ভয় লাগে। যখন আমি ছোটবেলায় অন্য বাচ্চাদের সাথে খেলা করতাম, তখন মেয়েটা আমার কান টেনে ওইখান থেকে নিয়ে আসতো। মেয়েটা একদম দাজ্জাল ছিল। এখন তো মনে হয় পড়াশোনা করে লন্ডন থেকে চলে এসেছে। এখন দেখতে আরো মিষ্টি লাগবে। কিন্তু কি আর করার আছে, আমি তো একজনের প্রেমে পড়ে গিয়েছি, সেটা যে আমার কলেজের ইংলিশ ম্যাম। এসব ভাবছি আর নিজের মনে ভাবছি, তখনই ভাবি কোমরে হাত দিয়ে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এখনো তোমার কি এখানে বসে বসে বাবা ছাড়া আর কোনো কাজ নেই? না, আমি ঠিক বুঝতে পেরেছি তোমার মতলব। তাড়াতাড়ি এখনই বাজারে গিয়ে বাজারটা নিয়ে আসো। ভাবি ধাক্কা দিয়ে আমাকে বাজারে পাঠিয়ে দিল। কি আর করার, আমি বাজারের উদ্দেশ্যে গেলাম, বাজারগুলো নিয়ে আসছিলাম আর গান গাইতেছিলাম। বাড়িতে গিয়ে বলবো ভাইয়াকে, ভাইয়ার শালি বড় হলে দিবে আমাকে। ও, বাড়িতে গিয়ে বলবো ভাইয়াকে,
ভাইয়া শালি বড় হলে দেবে আমাকে। গানটা গেয়ে আমি আসছিলাম, কিন্তু এমন সৌভাগ্য যে সামনে কালা বিড়াল সামনে পড়বে এমনটা তো আমার ভাবা ছিল না। কারণ সামনে দাঁড়িয়ে আছে দুই হারামজাদা, আমাকে দেখে মস্কারি শুরু করলো। কি রে ভাই, তোর তো দেখি এখন লেভেলটা অন্যরকম হয়ে গেছে। প্রথমে ইংলিশ ম্যাম, দ্বিতীয়তে ভাইয়ের শালি, এরপর জরিনা, আর কয় নাম্বার রেখেছিস ভাই? আরে বুঝতে পারিস না, ও তো একবারে মোশাররফ করিমের মতো। ওর বউকে বলে কিডনি সমস্যা, চিকিৎসা লাগবে, 5 লাখ টাকা দাও। তখন বুঝ জিজ্ঞেস করে কার জন্য, তখন বলে যে বউয়ের জন্য। বউয়ের কথা হচ্ছে গিয়ে তাহলে অন্য বউয়ের জন্য তুমি কেন টাকা খরচ করবে? তখন বউটা বলবে যে আমার নিচেরই। তখন তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। হরে ভাই, বিয়ে করেছে 4টা, কিন্তু এখন যে আছে তার সে নাকি 6 নাম্বার। বাকি 2টা কোথায় গেল? ঠিক আমাদের বন্ধু রায়হানের মতো, বিয়ে করবে 4টা আর 2টা রানিং রেখে দিবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে মস্কারি করছিস তাই না? ঠিক আছে, তাহলে রাকিব আমি তাহলে বলে দিচ্ছি। আর রাহাত, সাদিয়াকে তো বলে দিব, সমস্যা নেই, সবকিছুই বলে দিব। দেখি তোরা কি করতে পারিস। আরে দোস্ত, আমরা তো তোর সাথে হালকা পাতলা একটু মশকারি করেছি, এতে আমাদের সাথে এমন রাগ করার কি আছে? এমন ছোটখাটো জিনিস ঘটেই যায়। বন্ধু, এত বড় শহরে ছোটখাটো জিনিস ঘটে যায়, এগুলো নিয়ে মন খারাপ করতে নেই। আমরা কি তোর সাথে এত বড় মশকরা করতে পারি? তুই হচ্ছিস আমাদের লিডার, তুই পুরো ভার্সিটিটা তুই নিজেই কন্ট্রোল করিস, আর আমরা একটু তোর সাথে মশকরা করলাম। প্লিজ বন্ধু, মন খারাপ করিস না। হরামজাদা, আমাকে কি তোদের মতো প্লে বয় মনে করিস নাকি যে আমি কেমন? হরামজাদা, নিজেটা ভালো হয়ে যা, তারপর সবকিছু দেখবি ঠিক হয়ে যাবে। এখন বেশি কথা না বলে বাজারে ব্যাগটা আমাকে বাসায় দিয়ে আস। বন্ধু, তোকে গাড়িতে উঠিয়ে দেই, তাহলে তো হয়ে যায়। এত কষ্ট করে যাওয়ার কি দরকার? গাড়িতে করে যেতাম, কিন্তু তোরা যে আমার সাথে মস্করা করলি তার জন্য এটা তোদের শাস্তি। এখন তোরা দুজন এটা নিয়ে আমার বাসা পর্যন্ত যাবে। এই কানে ধরলাম, আর কখনো তোকে নিয়ে মজা করব না ভাই। আমাদের জীবনের শিক্ষা তুই অবশ্যই আমাদেরকে দিয়ে দিয়েছিস। কথাটা বলে রাকিব আর রাহাত দুজনে আমার বাজারে ব্যাগটা বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এরপর ওখান থেকে ওরা চলে যায়। তখনই দেখলাম ভাইয়া আর ভাবি দুজন কথা বলছে। আমি বাজারে ব্যাগটা রাখলাম, তখন ভাইয়া বলছে, আরে আমি চিন্তা করছি যে রাইহানের বিয়েটা দিব, তাহলে তো সবকিছু ঠিক হয়ে যায়। এমনিতে তোমার একা থাকতে ভালো লাগে না, রাইহানের বউ থাকলে তুমি তো একটু সময় কাটাতে পারবে। আমি ভাবতেছি যে আমার বোনের সাথে ওর বিয়েটা দিয়ে দিব, কিন্তু ওর কোনো পছন্দের কেউ আছে কি না তাই তো ওর থেকে জানতে হবে। আমি ভেতরে প্রবেশ করতে আমাকে দেখে ভাবি জিজ্ঞেস করে বসে, কি রে, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন ভাবি বলে ওঠে, তাহলে তো ভালোই হলো, তাহলে আমরা গিয়ে প্রস্তাবটা রাখি। এখনো সময় হয়নি, সময় হলে আমি তোমাকে বলবো কথাটা বলে আমি ওখান থেকে সোজা রুমে চলে আসি। আসলে আমি তো আমার মনটা দিয়ে দিয়েছি আমার ওই ইংলিশ ম্যাডামের কাছে, মানে মিমির কাছে। রাহাতকে কল করলাম। রাহাতকে কল করতে রাহাত ফোন রিসিভ করে। তখন রাহাত ওপাশ থেকে বলে ওঠে, হ্যাঁ বন্ধু বল, এই সন্ধ্যাবেলা আমাকে কি জন্য স্মরণ করলি একটু জানতে চাই। আসলে তোকে কল করার কারণটা হচ্ছে আমাকে তুই একটু মিমি ম্যামের নাম্বারটা ম্যানেজ করে দে। আরে তোর ওটা চিন্তা করা লাগবে না, আমি আগে থেকে সবকিছু ম্যানেজ করে রেখেছি, এবং কি ওনার বাসার ডিটেইলটা আমি রেখে দিয়েছি। আমি জানি তুই এই খোঁজ করবি, তাই আগে থেকেই সবকিছু দেখে দিয়েছি। তোর প্রকৃত বন্ধু বলে কথা। হ্যাঁ ভাই, তুই তো ওর সম্পর্কে সবকিছু জানা আছে, এখন বেশি নাটক না করে নাম্বারটা দিয়ে দে। আর আমার জিনিসের উপর তোরা কিন্তু নজর দিবি না। ভাই তোর ওটা নিয়ে চিন্তা করা লাগবে না, পুরো ভার্সিটির মধ্যে বলে দিয়েছি যে মিমি ম্যামের দিকে কেউ তাকাবে না, তাহলে কিন্তু চোখ উপড়ে নিব আমি। মিমির নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে কলটা কেটে দেয় রাহাত। আমি মিমিকে কল করলাম, 2-1বার কল করলাম, হয়তোবা অচেনা নাম্বার, তাই জন্য কল ধরছে না। এরপর রিসিভ করলাম, একটু বিরক্ত সুরে বলে উঠলো, এই যে, কে আপনি? এতবার কল করছেন, কাকে চান আপনি? এত কল করছেন কেন? দেখছেন কল কেটে দিচ্ছে, তারপর কেন কল করছেন? আপনার জন্মের পরে কি আপনার মুখে মধু দেয়নি যে কল ধরার পরে কারোর সাথে এইভাবে কথা না বলে ভদ্রভাবে বলতে হয়? আপনার বাসায় কি ভদ্রতাও শেখায়নি যে কেউ একবার কল কেটে দিলে তা কি দ্বিতীয়বার কল করতে হয় না? মানুষের তো বোঝার খুবই প্রয়োজন যে কেউ যদি কাউকে কল করে তাহলে অবশ্যই তার একটা কারণ
বা রিজন থাকে। যদি এগুলো না হয় তাহলে তো এতবার কল করে না কেউ। ও মা, তাই নাকি? এটা তাহলে আপনি কোথায় রেখে জানলেন? আর সে কারণটা কি একটু শুনতে চাই আমি। আসলে কি বলবো বলেন, আমার তো বুকে ব্যথা, আমার তো মাথা ঘোরে, আমার তো পেটে কেমন কেমন করে, আর আমার একটাই সমস্যা, চোখের মধ্যে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকি একজনের দিকে। আপনার এই সমস্যাগুলো তো সব ডাক্তারের, তাহলে আমাকে কল করছেন কেন? কারণ সমস্যাগুলো তো আপনাকে দেখেই হয়েছে, তাই তো আপনাকে কল করেছি। মানে বুঝলাম না, আমাকে দেখে আপনার সমস্যাগুলো হয়েছে মানে? আরে বুঝতে পারছেন না, আপনার চোখের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আপনাকে দেখলে বুকের ভিতর কেমন জানি না, আর কি বলবো, পেটের মধ্যে অনেক কথা জমে আছে, তাই পেট ফুলে আছে, কিন্তু বলতে পারছি না, বিধায় শক্ত হয়ে মোটা হয়ে আছে, বুকে অনেক ব্যথা আপনার কথা চিন্তা করতে করতে। আপনার মাথায় সমস্যা, ডাক্তার দেখান, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আজাইরা কল করা বন্ধ করুন। আপনার সব সমস্যা তো আপনার কাছে কি বলবো বলেন, আপনাকে প্রথম দেখায় সব সমস্যা আমার হয়ে গিয়েছে। আপনি তো অনেক বড় ফাজিল, দেখতেছি ফাজিল কথা অনেক বলতে পারেন। আমি তো ফাজিল না, শুধু আমি একটু দুষ্টু, শুধু আপনাকে দুষ্টু কথা বলতে পারি। সমস্যা নেই, আমি কিন্তু ইংলিশ ম্যাডাম, আর আপনাকে সাহায্য করার জন্য আমি একাই যথেষ্ট। তাহলে তো আপনার কাছে আমার একটা বিষয় নিয়ে অবশ্যই পড়তে হবে। তাই নাকি? তাহলে কি বিষয় নিয়ে আপনি আমার কাছে বলবেন? কেন, আপনার সাথে আমি প্রেমের বিষয় নিয়ে পড়বো, দেখি আপনি আমাকে কেমন পড়াতে পারেন। আপনি অনেক দুষ্টু আর শয়তানি কথা ভালোই বলতে পারেন। আমি কিন্তু পটাতেও পারি ভালো, আর সবাইকে না, আমার যাকে ভালো লাগে শুধু সেই মানুষটাকেই পটাতে পারি। তাহলে এ পর্যন্ত কয়টাকে পটিয়েছেন শুনি? এই পর্যন্ত হয়তো বা কাউকে না কাউকে আমি পটানোর টিপস দিতাম। বাবা, তাহলে তো আপনি লাভ গুরু। কিন্তু মিস্টার, আমাকে পটানো এত সহজ না। আপনি তো পটেই আছেন, তাহলে আপনাকে আর কি পটানো যায়? তাই নাকি? দেখা যাবে। আপনি কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারলাম না? মিস্টার রাইহান, এত সময় ধরে বুঝতে পারলেন না আপনার যে ট্রু কলার আছে, আর আপনার ট্রু কলারের মধ্যে যে আপনার পিকটা আছে, তা আমি ঠিকই দেখে চিনে ফেলেছি। মারডালা, এত সময় ধরে ভাবলাম আমি মেয়েটার সাথে ফ্ল্যাটিং করছি, কিন্তু এখন দেখি মেয়েটা আমার সাথে করছে। মান সম্মানের সবকিছু দেখি বিক্রি করে এখন নিজেকে রাস্তার মধ্যে বসতে হবে। যাক, কি আর করার আছে, যা বোঝা তা তো বুঝে ফেলেছি। আমার সাথে একটা গেম খেলা হয়ে গিয়েছে। কলটা কেটে দেই, তখনই ভাবি ডেকে ওঠে। রায়হান, খাবার বেড়েছে, তাড়াতাড়ি নিচে আসো, খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি নিচে আসলাম, নিচে এসে আমি খাবার খেয়ে ওপরে চলে আসলাম। এরপরে ফেসবুকে অনেকক্ষণ ঘাটাঘাটি করে এরপর ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিব। আর আগের দিন তো বাজার থেকে আসার সময় একটা প্লাস্টিকের তেলাপোকা কিনে রেখেছি। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, তখন আমাকে দেখে পিচ্চি বুড়ি বলে ওঠে, আজকে তোমাকে আমাকে দিয়ে আসতে হবে না, আব্বু গিয়ে দিয়ে আসবে। আব্বুর আজকে অফিস ছুটি এবং অফিস থেকে ছুটি নিয়েছে। তোমার আব্বুর নিজের অফিস ছুটি নিলেই কি আর না নিলেই কি, সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাদেরকে সময় দেয় নাকি? আরে না, এখন তোদেরকে সময় দিব। আমি এক সপ্তাহের জন্য একবার পুরো অফিস থেকে ছুটি নিলাম, সবকিছু ম্যানেজারের দায়িত্বে দিয়ে দিয়েছি। তাহলে এক সপ্তাহ আমরা কি ভাবির বাসায় গিয়ে থাকবো? হ্যাঁ, আমরা ওখানে গিয়ে থাকবো। আর আমার শ্বশুর বাড়িতে তো আমি কখনোই যাই নাই। ভালো, তাহলে মিনাকে তুমি দিয়ে আসো ওর স্কুলে, আর যাওয়ার সময় সাবধানে যেও। ঠিক আছে চাচ্চু, তুমি সাবধানে যাও, বাই। কথাটা বলে মিনা আর ভাইয়া চলে গেল। আমি নাস্তা টেবিলে বসতেই ভাবি খাবার বেড়ে দেয়। আমি নাস্তা খেয়ে ভাবির উদ্দেশ্যে বলে উঠি, ভাবি, তাহলে আমরা কি আগামীকাল সকালেই তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব? আমরা আগামীকালকেই রওনা দিব। আর হ্যাঁ, আমি তোর জন্য কিছু জামা কাপড় সব কিছু প্যাকেট করে রেখেছি ব্যাগের মধ্যে, তোর আর কিছু গোছানোর কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ভার্সিটিতে আসার সময় তুই কিন্তু সাবধানে আসিস, আমাকে বিচার দিয়েছে কয়েকজন, তুই নাকি আসার সময় কানে হেডফোন গুঁজে আসিস। খবরদার, এভাবে কানের মধ্যে যেন হেডফোন না থাকে। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, কখন কি হয়ে যায় আল্লাহ জানেন।
তাই আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এমন করে যেন না আসিস। আর যদি আমার কাছে আর একবার বিচার আসে তাহলে ফোনটাই নিয়ে যাব, এই বলে দিলাম। মানে মায়ের মতো শাসন করবে আমার ভাবে, আর কতগুলো কথা শোনাবে। এরপর আর কি করার, এতগুলো কথা শুনে আমি বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাইকটা নিয়ে ক্যাম্পাসের সামনে গিয়ে পার্কিংয়ে রাখলাম। আসার সময় আবারও ধাক্কা লাগে, তখনই মেয়েটা পড়ে যেতে লাগলো। তখনই মেয়েটাকে আমি ধরে ফেলি, মেয়েটার কোমরে আমার হাত চলে যায়। মেয়েটা চোখ বন্ধ করে নেয়। তখনই মেয়ের উদ্দেশ্যে বলি, সরি সরি সরি, আসলে আমি খেয়াল করিনি। মেয়েটাও না দেখে আমাকে বলে ওঠে, না না, আপনার কোনো দোষ নেই, আসলে আমি নিজেই তাড়াহুড়ো করে হাঁটছিলাম। আমিও এখনো মেয়েটার মুখের দিকে তাকাইনি, মেয়েটাও তাকায়নি। মেয়েটার মুখে তাকাতেই আমি তো একেবারে 400 ভোল্টের শখ খেলাম। যা বাবা, শুধু বারে বারে মিমির সাথে কি আমার এভাবে দেখা হয় নাকি? তোমার কি আর কোনো কাজ নেই, শুধু আমার কাছে এসেই তোমার ধাক্কা দেওয়া লাগে? কি আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? আমি ধাক্কা দিইনি, বরঞ্চ আপনি পড়ে দিতে লাগলেন, তাই তো আমি ধরেছি। বুঝি, গতকালকে রাতে ঠিকই বুঝতে পেরেছি কেমন কি করতে হয়, সব কিছু জানা আছে তাই না? রোমান্টিক সব কিছুই দেখি পাকা পাকা আগে থেকেই জানা আছে। মেয়েটাকে এখন যে কি করতে মন চাচ্ছে কি বলবো। যাই হোক, ইজ্জত তো আগেই খেয়ে ফেলেছি, এখন আর কি করার আছে? কিছু করার নেই, চুপচাপ করে রইলাম। এক গাদা কথা শুনে মিমি ওখান থেকে চলে গেল। আর যাওয়ার সময় পেছন ফিরে একটা মুচকি হাসি দিল। এই মুচকি হাসিতে যেন প্রাণটা আমার কেড়ে নিয়ে চলে গেল। আমি তখন সামনে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসের ভিতরে দেখি রাহাত আর রাকিব দুজন বসে আছে। আমাকে দেখে বলে ওঠে, কিরে বন্ধু, কি অবস্থা তোর? কি করছিস? ভালো আছিস নাকি মরে গেছিস? না না, হারামিরা কখনো মরে না রে, ওরা সব সময় বেঁচে থাকে আমাদের মনের মধ্যে। হারামজাদা, দুইটাকে দুইটা লাথি দিমো, একদম নেটওয়ার্কের বাইরে গিয়ে পড়বে। আচ্ছা তাহলে ওসব কথা বাদ দে, তাহলে তোরা সিনিয়র জুনিয়র দুই লাভার মিলে ওইখানে কি করছিলি? দূর থেকে তো সবই দেখলাম। হ্যাঁ বন্ধু, আমি তো দেখেছি কি করছিলে, বল না একটু শুনি তোদের রোমান্টিক গল্পটা। এবার বলেন তো, দুই হারামিকে কি করতে মন চাচ্ছে? দুইটাকে দুইটা লথে দিতে মন চাচ্ছে। শালা, তোরা আর ভালো হলি না। আমার সাথে এইমাত্র ঝগড়া হলো মিমির সাথে, আর তোরা এখন আমাকে বলছিস আমি রোমান্টিক গল্প করি, তাই না? বাহ বন্ধু বাহ, এখন ম্যাডামের থেকে ডাইরেক্ট মেমি, বাহ, আর কত কিছুই না হবে। আমাদের তিনজনের এমন মস্কারির মধ্যে তখনই নেহা চলে আসে। এসে আমাদের তিনজনের উদ্দেশ্যে বলে ওঠে, হাই, তোমরা কেমন আছো? আর তোমাদের তো কোনো খোঁজ নেই। কত কল করেছি, কেউ তো কল রিসিভ করলে না। আমাকে তো একটা কলও করনি, তাহলে কিভাবে বুঝবো যে তুমি অনেকগুলো কল করেছো? তোমাদের নাম্বার তো আমার কাছে নেই, আমার তো শুধু রায়হানের কাছে। ও আচ্ছা, তাহলে নেহা বলো তোমার কি অবস্থা? আমার তো এই তো ভালোই ছুটি, খুব ভালোই কাটিয়েছি। আর তোমাদের কি অবস্থা? তোমরা ছুটি কেমন কাটিয়েছো? আমরা তো বেশ ভালোই কাটিয়েছি, কিন্তু আমার বন্ধু রায়হান তো কাটাতে পারলো না। তো শালা, তুই চুপ করবি? তোর সবসময় ফাজলামি। আরে নেহা, তুমি রাহাতের কিছু কথা মনে করো না, আসলে ও দিন দিন পাগল হয়ে যাচ্ছে তো। মানে, তোমার কথা বুঝলাম না। ও দিন দিন পাগল হয়ে যাচ্ছে মানে? আরে ওর গার্লফ্রেন্ড তোমার সাদিয়া আছে না, সাদিয়ার টেনশনে ওর মাথা পাগল হয়ে যাচ্ছে। তাই নাকি রাহাত? আমাকে তো বললে না তোমার গার্লফ্রেন্ড আছে। এ কথা তুমি কি করে চেপে গেলে? আমার কথাটা কিভাবে একবারে বাস করে দিল তা তো আমি বেশ ভালোই বুঝেছি। রাস্তা পরিষ্কার করার প্ল্যান। আচ্ছা, এখানে বসে আছো কেন? ক্লাসে তো এখনো সময় আছে। আচ্ছা চলো, সবাই মিলে বসে ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। আজকে আমাদের সবাইকে ট্রিট দেবে আমাদের বন্ধু রাকিব। হ্যাঁ বন্ধু, আমিও তোর সাথে একমত। আমাদের বন্ধু আজ রাকিব সব খাবারের বিল দেবে। কেন? ও কেন দেবে? সমস্যা নেই, আমি খাবারের বিল দেব। এটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। আজকে তোমার দেওয়া লাগবে না, আজকে খাবারের বিলটা রাকিব দেবে। কি রাকিব, দেবে না? হারামজাদারা ঠিক সুযোগ পেয়ে সদ্ব্যবহার করে ফেলল। এখন তো আমি না কোনোভাবেই বলতে পারবো না, মান সম্মান তো আমার সবটাই চলে যাবে। হ্যাঁ অবশ্যই, আজকে আমি তোদের সব বিল দিব। আজকে আমার তোদের জন্য ট্রিট। এবার বোঝ রাকিব, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে।
এরপর আমরা 4জন মিলে ক্যান্টিনে যাই। ক্যান্টিনে গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করে এক কথায় বলতে গেলে রাকিবের টাকা সব আমরা ফাঁকা করে দিই। এরপর আমরা সবাই ক্লাসে যাই। নেহা আমার পাশে বসে। তখন খেয়াল করলাম মিমি কেমন জানি না বিরক্ত হলো। তখন আমার উদ্দেশ্যে বলে, এই যে তুমি তুমি সামনে এসে বসো। পেছনে বসলে কি হবে, সামনে আসো। বুঝলাম না হঠাৎ করে মেয়েটার হলোটা কি, আমাকে কেন সামনে বসতে বলছে। মিমি কেমন জেলাস ফিল করছে আমি নেহার সাথে বসার কারণে। মিমি আসিয়ে আর কিছু বলল না, চুপচাপ করে ক্লাস করিয়ে চলে গেল। ক্লাস শেষ করার পর ভাবতেছি যে মিমিকে ওই জিনিসটা তো অবশ্যই উপহার দিতে হবে। আমি ক্লাসে এসে এসব ভাবছি, তখনই রাহাত বলে ওঠে, কি রে, তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? কোনো আবার আকাম করার উদ্দেশ্য? অবশ্যই দাঁড়িয়ে আছিস। তা আমি তো ভালো বুঝতে পারছি। তুই কি করবি বাইরে ভাই, তোকে বোঝাতে বড়ই কঠিন। তুই এখন কি করবি আমাকে একটু বল তো, আমি একটু শুনতে চাই। কি আর করবো, বাজার থেকে প্লাস্টিকের তেলাপোকা কিনে নিয়ে এসেছি। মিমি কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়ে যাবে, তাই রাস্তার মাঝখানে তেলাপোকা ছেড়ে দিব। তখন কি করে দেখি, তখন বুঝবে এই রাহানের সাথে লাগা কি মজা। দেখিস পাই তেলাপোকা ছেড়ে দিয়ে নিজে আবার বিপদে পড়িস না। পরে দেখা গেছে তোরও চিৎকার করে সবাইকে ডেকে নিয়ে এসেছে। এসবের মধ্যে আমি নেই ভাই। তোর মতো এমন ভিতর ডিমকে আমি রাখতেও চাই না। তুই চলে যা ভাই, তোকে রাখতে আমি তো বলি নাই যে তুই আমার সাথে থাক। হ্যাঁ ভাই, এমন আকামে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই ম্যামের সাথে যে অন্যায় করতে যাচ্ছিস, এমন অন্যায় করা আমার কাছে পাপ মনে হচ্ছে। ওরে আমার ভদ্র ছেলে রে, তুই কেমন তা আমার ভালোই জানা আছে। নাটক কম করো প্রিয়, তুমি কেমন তা আমি জানি, ঠিক আছে? তুমি এখন আমার সাথে নাটক করছো, সাদিয়াকে বলবো না? বন্ধু, তুই বারে বারে শুধু সাদিয়াকে দিয়ে শুধু কথা বলিস, আমার ইমোশন নিয়ে কেন খেলিস? কিরে ভাই, তুই শুধু বারে বারে আমাদের রাহাতের ইমোশন নিয়ে কেন খেলছিস? এটা কিন্তু ঠিক না রাইহান। হারামজাদাকে দেখ কি সুন্দর আমার সামনে সে হিরো সাজা হচ্ছে, ওর এমন ন্যাকামি আমি খোঁচাচ্ছি। থাক ভাই, বাদ দে, ওর কথা বলে লাভ নেই। ও প্রেমিক পুরুষ, তাও আবার 12 ভাতারি। আচ্ছা বাদ দে, আমি নিজেই নিজেরটা করে নিব, তোরা এখন যা। মিমি ম্যাডামকে দেখলাম মাত্র বের হচ্ছে, তাহলে কি এখনই তুই তোর মিশনটা চালিয়ে যাবে নাকি? এই তো মিমি আসতেছে, তোরা যা, আমি দেখে নিচ্ছি ওকে। তখন আমার কথা শুনে রাকিব আর রাহাত দুজন চলে যায়। নেহা তো অনেক আগেই বাসায় চলে গিয়েছে। মিমি যে রাস্তা দিয়ে বাসায় যাবে, আমি ওই গলির সামনে একটা তেলাপোকা রেখে ওখান থেকে একটু দূরে সরে আসলাম। একটু সামনে এগোতেই দেখলাম যে রায়হান একটা কিছু ছেড়ে কোথাও লুকিয়ে গেল। আমি একটু সামনে এগিয়ে যেতে দেখলাম একটা তেলাপোকা, কিন্তু জিন্দা না, মনে হচ্ছে প্লাস্টিকের। ঠিক আছে চান্দু, আমাকে ভয় পাওয়ানোর জন্য এটা দিয়েছো তাই না? আমিও কি জিনিস তোমাকে দেখাবো। দেখবে মিমি এখন আমি কি জিনিস। তখনই হঠাৎ করে মিমি সামনে গিয়ে চিৎকার করে জ্ঞান হারায়। সামনে গিয়ে আমি ওকে ওর সাথে লাগলাম। হায় আল্লাহ, এখন আমি আবার কোন বিপদে বললাম। এখন কি করি, আশেপাশে তো কেউ নেই। এখন তো অনেকে আমাকে দেখলে অনেক কিছু ভেবে নেবে, দেখা হয়ে গেছে, মায়েরও খাওয়া লাগবে। কি করব চিন্তার মধ্যে পড়ে গেলাম। অবশেষে কোনো উপায় পেলাম না, তাই আমি ওকে করে নিলাম। বাপরে বাপ, মনে হচ্ছে একটা আটার বস্তা। যেহেতু ওর বাসাটা আমি চিনি, তাই আমি ওকে কোলে করে ওর বাসায় নিয়ে যেতে লাগলাম। ভাই রে ভাই, ওকে কোলে নিয়ে প্রায় 2 কিলো আমি হেঁটেছি। মাঝে মধ্যে শুধু আমি একটু ওকে নিয়ে বসেছি, কিন্তু শয়তান সেমরি যেন অজ্ঞান হয়ে এখনো শুয়েই আছে। বাসার মধ্যে কেউ থাকে না, পেটে ঘেটে তালা ঝোলানো, তাই আমি ওর ব্যাগ থেকে চাবিটা বের করে তালাটা খুলে এরপর আমি ওকে ভেতরে নিয়ে গিয়ে রুমে শুয়ে দেই। তখনই কেউ হেসে বলে ওঠে, আমাকে শাস্তি দেওয়ার জন্য রাস্তার মাঝখানে প্লাস্টিকের তেলাপোকা রেখে ভয় দেখাতে চেয়েছিলে, কিন্তু শেষমেশ কি হলো? আমাকে তো কোলে করে বাসায় নিয়ে আসতে হলো। প্রথমে তো আমার আধাটা ভয় কেঁপে উঠলো, পরে নিজেকে স্বাভাবিক করে বললাম, আল্লাহ আপনি কত স্বার্থপর, আপনি আমার সাথে এত বড় একটা অভিনয় কেমনে করতে পারলেন? কেন, তুমি অভিনয় করতে পারো আর আমরা করলে কি বিপদ নাকি? ওই যে ওই টিকটকের মতো নারী অভিনয় সেরারে। তো তুমি তো আমাকে এভাবে বোকা বানানোর জন্য কি করেছো, তাই আমিও করেছি। মিমি কথাটা বলে বিছানা থেকে উঠতে যাবে, তখনই তার পায়ের সাথে জামাটা লেগে আমার গায়ের উপর মিমি পড়ে যায়। মিমির দুটো আমার ঠোঁটের সাথে মিশে যায়। আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাই, কারণ এই প্রথম কোনো নারী ছোঁয়া পড়েছে আমার। এরপর মিমি আমার ওপর থেকে উঠে যায়।
আর লজ্জায় ওর মুখটা লাল হয়ে যায় টমেটোর মতো। এটা তুমি কি করলে এখন? আপনি কি করছেন? একটা বাচ্চা ছেলের উপর এসব করা কি আপনার উচিত হয়েছে? বাসায় ডেকে এনে এসব করলেন। এখন কি আমার ইজ্জতে কোনো কিছু আছে? আমাকে এখন কে বিয়ে করবে? এই ছেলের কথা শুনে তো আমার হাসি পাচ্ছে। যে কথাগুলো আমি বলবো এখন ওই কথাগুলো ওই ছেলে বলছে। কথাগুলো বলে আমি মিমির বাসা থেকে লজ্জায় বের হয়ে যাই। এরপর ওখান থেকে আমি সোজা বাসায় চলে আসি। বাসায় আসতেই তখন ভাবি বলে ওঠে, কি রে, আজকে তোর এত সময় লাগলো যে আসতে? কি হয়েছে, আসতে এত দেরি হলো কেন? আরে আর বলো না, একটা বজ্জাত মেয়ের সাথে আমার ঝগড়া হয়ে গিয়েছে, তাই আসতে একটু দেরি হলো। তাই নাকি? তাহলে বাজেট মেয়েটাকে একটু শুনে দেখি। তখন ভাবিকে সবকিছু খুলে বলি। ভাবি সবকিছু শুনে বলে ওঠে, তাহলে যেহেতু তুই মেয়েটাকে ভালোবাসিস, তাহলে তুই মেয়েটাকে সব কিছু খুলে বলিস না কেন? আমি শুধু ওকে ভালোবাসি, কিন্তু ও কি আমাকে ভালোবাসে সেটা তো আমাকে জানতে হবে। আমার তো মনে হয় না। আর আমি শুধু শুধু বলে যদি অপমানিত হই? আচ্ছা, তোর যা ভালো লাগে তাই কর। আগামীকালকে তো আবার আমাদের বাসায় যেতে হবে, তাই সব কিছু গুছিয়ে রাখিস। আমি উপরে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আমার জন্য ভাবি খাবার বেড়ে দেয়। আমি খাবার খেয়ে উপরে গিয়ে একটু ঘুমানোর জন্য চেষ্টা করলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি নেহা কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখন নেহা বলে ওঠে, রায়হান, কেমন আছো তুমি এখন? এই তো আমি বাসায় আছি। আসলে তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি কথা বলতে চাও? তুমি আমার খুব ভালো একজন বন্ধু। কি এমন বলতে চাও? আমি আশা করি তোমার কথা রাখার চেষ্টা করব। আসলে আমার বন্ধু রাকিব অনেক ভালো ছেলে। ও তোমাকে পছন্দ করে, কিন্তু ও ভয়ে বলতে পারছে না। আসলে আমি ওকে পছন্দ করি, কিন্তু লজ্জায় কখনো ওকে কল করতে পারি না। আমার কাছেও নাম্বার আছে ঠিকই, কিন্তু আমি লজ্জায় কল করি না। কিন্তু আমি তো মেয়ে মানুষ, এসব করতে পারি না। কত ছেলে এসে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকে বিকেলের দিকে পার্কে এসো। আমি রাকিবকে বলছি। কথাটা বলে কলটা কেটে দেই। এরপর রাকিবকে কল করি। কলটা রিসিভ করতে রাকিব বলে ওঠে, হ্যাঁ বন্ধু বল, এই দুপুরের সময় তুই কল করলি, কিছু বলবি নাকি? বিকেলে রেডি থাকিস, আর আমি লোকেশন দিলে ওই পার্কে চলে আসিস। তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে বিকেলে কল করিস, আমি চলে আসবো। কথাটা বলে রাকিব কলটা কেটে দেয়। তাই আমি একটু ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা না হয় বাকি কাজটা করে দিব। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি নেহা আর রাকিবকে একটা পার্কের লোকেশন দিয়ে বলি আসার জন্য। আমি পার্কে এসে বসে রইলাম। তখনই দেখলাম রাকিব আসলো। আমাকে দেখে বলে ওঠে, কিরে, হঠাৎ করে তুই আমাকে এখানে আসতে বললি যে? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয়নি। আসলে তোকে এখানে এই জন্য ডেকেছি, আসলে তোর সাথে আমি নেহার একটা সেটিং করে দিচ্ছি। আসলে তুই বন্ধু এটা আমাকে সত্যি বলছিস নাকি মিথ্যা করে মজা করছিস? আরে না রে, আমি সত্যিই তোর চোখে নেহার জন্য ভালোবাসা দেখেছি, তাই আমি তোর সাথে ওর একটা সম্পর্ক গড়ে তোলার জন্য ওকে বলেছি এখানে আসার জন্য। আমার কথা শুনে রাকিব আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আসলে বন্ধু, তোরা হচ্ছে প্রকৃত বন্ধু, যারা সবসময় আমাদের পাশে থাকিস। কিছুক্ষণের মধ্যে নেহা একটা শাড়ি পরে আসে। তখন দেখলাম রাকিব তো এক নয়নে নেহার দিকে তাকিয়ে রইল। ভাই, ওকে কি এক অপরূপ সুন্দরী লাগছে, তোকে আমি বলে বোঝাতে পারবো না। আসলে অনেক সুন্দর লাগছে ওকে এই শাড়িতে। আরে গাধা, ওকে সুন্দর করে প্রপোজ কর, তাহলে দেখবি ও কিভাবে তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করে। আমি রায়হানের কাছে যেতে দেখলাম রাকিব ওখানে দাঁড়িয়ে আছে, তাই আমি লজ্জায় মাথা নিচু করে ওদের কাছে গেলাম। আমি রাকিব আর নেহাকে এক জায়গায় রেখে ওখান থেকে একটু সামনে চলে গেলাম আর বললাম, তোরা একটু কথা বল। আসলে নেহা, তোমাকে আমি একটা কথা বলতাম, কিন্তু ভয় কখনো বলতে পারিনি। আমাকে রায়হান বলেছে তুমি নাকি আমাকে কি একটা বলতে চাও, তাই আমি অতি আগ্রহী তোমার কথা শোনার জন্য এসেছি। আসলে নেহা, আমাকে কিভাবে যে বলে, আসলে প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লেগে যায়, কিন্তু এই ভালো লাগা থেকে যে ভালোবাসা জন্মাবে ভাবতে পারিনি। তোমার প্রতি আমার কেমন একটা টান ছিল, সেই টান থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রচুর পরিমাণ ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার কথা আমি সবসময় ভাবি।
তাই নাকি? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে রোমান্টিক ভাবে প্রপোজ করো, একদম কবিতার মতো। তুমি কি শুনতে চাও আমার হৃদয়ের ধ্বনি? তোমার চোখে যা দেখি তা তো শুধু যোচনা নয়, তা যেন এক নীরব ছায়ার নীলে ঢেকে রাখা আকাশের একান্ত কবিতা, যার প্রতিটি ছত্রে লেখা আছে শুধু তুমি। আমি যখন তোমাকে দেখি তখন চারপাশ থেমে যায়, গাছের পাতাও যেন নিঃশ্বাসে আটকে রাখে, পাখিরা গানের বদলে স্তব্ধতা গায়, সূর্য তার আলো আমার চোখে ফেলতে চায় না, কারণ সে জানে তোমার চোখের আলোয় আমি অন্ধ হয়ে আছি বহু আগে থেকেই। তুমি জানো, ভালোবাসার শব্দটা এতদিন শুধু বইয়ে পড়েছি, কবিতায় পেয়েছি, সিনেমায় কেঁদেছে, কিন্তু যেদিন তোমার চোখে প্রথম তাকালাম সেদিন শব্দটা শরীর পেয়েছিল, প্রাণ পেয়েছিল। সেই প্রাণ এখন আমার বুকে ধুকপুক করে তোমার নাম নিয়ে, শুধু তোমার জন্য। তুমি কি জানো আমি কিভাবে ভালোবেসে ফেলেছি তোমায়? কোনো বাজনা বাজেনি, ফুল ঝরেনি আকাশ থেকে, কিন্তু আমার অন্তর গহীনে একটা কণ্ঠস্বর ধীরে ধীরে বলে উঠেছিল, এই তো তাকেই খুঁজছিলে এতদিন। প্রতিদিন তোমাকে দেখি, প্রতিদিন নিজেকে নতুন করে চিনে নিই, তোমার হাঁটার ছন্দে, তোমার হাসির সুরে। একটা আস্ত পৃথিবী করে নেই কল্পনায়, সেই পৃথিবীর রাজা আমি, রানী তুমি। আর আমাদের গল্পটা লেখা হচ্ছে এখন। এই প্রস্তাব নাই, তুমি যদি আমার জীবনের গল্প হও, তবে আমি সেই পাঠক যে বারবার পড়ে যাবে একই পৃষ্ঠা, একই অনুচ্ছেদ, একই শব্দ। তোমাকে, তুমি যদি আমার জীবনের সুর হও, তবে আমি সেই বেহালা বাদক যে একই তানে সারা জীবন বাঁচাতে রাজি শুধু তোমার জন্য। তুমি যদি আমার জীবনের স্বপ্ন হও, তবে আমি সেই ঘুমন্ত বাদক যে আর জাগতে চায় না, তোমার চোখে ঘুমিয়ে থাকতে চাই যুগের পর যুগ। তুমি কি ভাবছো এটা শুধুই কবিতা? না, এটা আমার হৃদয়ের অনুভব। তুমি কি ভাবছো এটা কেবল আবেগ? তবে জেনে রেখো, আমি আবেগকে সত্যি করেছি তোমায় ভালোবেসে। তুমি যখন কাঁদো আমার মন চূর্ণ হয়, তুমি যখন হাসো আমি বাজি, তুমি যখন নীরব হও আমার ভেতর থেকে চিৎকার ওঠে। বলো, কিছু বলো, শুধু বলো তুমি আছো আমার পাশে। ভালোবাসা মানে হাত ধরা নয় শুধু, ভালোবাসা মানে পাশাপাশি হেঁটে যাওয়া নয় শুধু, ভালোবাসা মানে তোমার অজান্তেই তোমার হয়ে ওঠা। তুমি জানো আমার ভবিষ্যৎ কেমন দেখতে? তোমার সাথে একটা চায়ের দোকানে বসে বৃষ্টির দিনে এক কাপ চা ভাগ করে খাওয়া, তোমার হাতে হাত রেখে পথে চলা, একসাথে বৃদ্ধ হওয়া, একটা ছোট বারান্দায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, আরো হাজারটা ছোট ছোট সুখ, যার প্রতিটা শুধু তোমার ছোঁয়ায় পূর্ণ। তুমি যদি বলো না, তাও আমি কৃতজ্ঞ থাকবো, কারণ ভালোবাসতে পেরেছিলাম তোমায়। তুমি যদি বলো হয়তো, তবে আমি অপেক্ষা করব যতদিন দরকার। আর যদি বলো হ্যাঁ আমিও ভালোবাসি, তবে আমি এই পৃথিবীর সবচেয়ে ধন্য মানুষ হব। তোমার ভালোবাসায় আমি পূর্ণ হব, তোমার হাসিতে আমি হারিয়ে যাব, তোমার চোখে আমি বাঁচতে শিখব। তুমি কি আমার হাত ধরবে এই যাত্রায়, এই জীবনে, এই সময়টায়? আমি চাই না রাজপ্রাসাদ, চাঁদ তারা বা আকাশ ছোঁয়া স্বপ্ন। আমি শুধু চাই তুমি, তোমার এক টুকরো সময়, তোমার এক ফোঁটা ভালোবাসা। তুমি কি আমাকে ভালোবাসবে ঠিক যেমন আমি বাসি? নিঃশর্ত, নির্ভেজাল, নিঃশব্দে গভীর। তুমি কি বলবে? চলো একসাথে জীবনটাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, জড়িয়ে ধরে কথাটা বললাম। ওদের কাছে গিয়ে আমি একটা কাছে দিলাম। এরপর দুজন লজ্জা পেয়ে ছেড়ে দেয়। ওদেরকে বিদায় জানিয়ে আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমি রাতে খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়ি। আগামীকালকে ভাবির বাসায় যেতে হবে। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই ভাবি ডেকে বলে ওঠে, কি রে রায়হান, এখনো ঘুমিয়ে আছিস? ঘুম থেকে আমাদের বাসায় যেতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। চাচু, তুমি এখনো ঘুমিয়ে আছো? আমরা সবাই রেডি হয়ে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি নবাবজাদা নাকি? আরে মা আমার, আমি ঘুম থেকে উঠতেছি। কথাটা বলে লাফ দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিলাম। এরপর রেডি হয়ে দেখি ভাইয়া গাড়ি বের করেছে। এরপর আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিলাম ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। 5 ঘন্টা পর আমরা ভাবির বাসায় এসে পৌঁছালাম। আসলে ভাবির আব্বু আম্মুরা অনেক বড় লোক, তাই তাদের বাড়িটাও অনেক সুন্দর এবং কি ডুপ্লেক্স বাড়ি। ভাবির ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর যখন আর মেনে নেয়নি তারা, এরপর মিনা হওয়ার পর তারা মেনে নেয়, কিন্তু ভাবি আর এই বাড়িতে যায়নি। এই প্রথম তার বাপের বাড়িতে এসেছে, তাই সে কান্না করে দিল।
আমি ভাবিকে সান্ত্বনা দিলাম। এরপর ভাবি স্বাভাবিক হলো। এরপর ভাবির আব্বু আম্মু এসে ভাবিকে জড়িয়ে ধরলো। তখনই সামনে হঠাৎ করে তাদের মাঝখানে একটা মেয়ে, তাকে দেখে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সামনে যে দাঁড়িয়ে আছে সেটা হলো মিমি। তুমি না আচ্ছা একটা ফাজিল ছেলে। তুমি দেখি পিছু করতে করতে আমার বাসা পর্যন্ত চলে এসেছো। এখানে আমার আপু ভাইয়া দুলা ভাইও তো এসেছে। তুমি দেখি নির্লজ্জের মতো এখানে পর্যন্ত চলে এসেছো। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? কি বলছে বাচ্চাদের মতো? তখনই ভাবি বলে ওঠে, তুই ভুলে গেলি যার সাথে তুই ছোটবেলা থেকে খেলা করতি? এক মিনিট, তোরা কি আগে থেকে দুজন দুজনকে চিনিস নাকি? তার মানে তুমি হচ্ছ সে পিচ্ছি রায়হান? আমি লজ্জা পেয়ে সে কথাটা বললাম। তার মানে এটা হচ্ছে ভাবির ছোট বোন, মানে আমার সিনিয়র বেয়ান। তখন ভাবি আমার উদ্দেশ্যে ইশারা দিয়ে বলে ওঠে, কি ব্যাপার ভাই, তোমাদের মধ্যে আবার কি চলছে? ওই যে ভাবি, পুরনো কেস যা তোমাকে বলেছি। তোমার বোনই হচ্ছে আমাদের ভার্সিটির ইংলিশ টিচার। এরপর আমাদেরকে সবাই ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার পর ভাবি আমাকে যা বলে তা শুনে তো আমি পুরো ব্যাককল হয়ে যাই। আরে বোকা ছেলে, তুই এখনো বুঝতে পারিসনি? আসলে মিমি তোকে আগে থেকেই জানে। আমি তোর একটা ছবি মিমিকে পাঠিয়েছিলাম। আর মিমি যে তোদের ভার্সিটির ম্যাম তা আমি আগে থেকেই জানি। আসলে তোর সাথে আর মিমির সাথে আমি আর তোর ভাই দুজন একসাথে সবাইকে বিয়েটা ঠিক করি। আসলে মিমি তোকে ছোট থেকেই পছন্দ করে। আমাকে সে বলেছে তোর দিকে নজর দিতে। আমি ওকে বলেছি ও কারোর সাথে কথা বলে না। ও সবসময় আমার কথা শুনে কখনো কোনো মেয়ের সাথে কাছে গিয়েও কথা বলে না। অনেক মেয়ে ওকে পছন্দ করে, কিন্তু ও কখনো কোনো মেয়েকে পাত্তা দেয় না। আমি তো লজ্জায় মাথা নিচু করে রইলাম। মিমি তো উপরে ছাদে চলে গেল। তখন ভাবি আরো বলে ওঠে, মিমি লন্ডন থেকে বাসায় ফিরে এরপর ওখান থেকে তোদের ভার্সিটিতেও জব নেয় শুধুমাত্র তোর জন্য। এরপর তোর সাথে ঝগড়া সব কিছু আমাকে বলে। আমরা এসব নিয়ে অনেক দুষ্টুমি করি। এরপর আমি তোমার মুখ থেকে যখন শুনি তুমি ওকে পছন্দ করেছো, তাই আমি তো আরও খুশি হই। তাই তো তোমার ভাইয়ের সহ আমি আর আমার আব্বু আম্মু সহ তোমার বিয়েটা এখানেই ঠিক করে ফেলি। তুমি এখনো পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারলে না যে তোমার সাথে এখনো কি হতে যাচ্ছে। ভাবির মুখে কথাটা শুনে সবাই হেসে ওঠে। ভাইও হেসে ওঠে। তখন আমার পিছে বুড়িমা বলে ওঠে, আমার চাচ্চু তো কিন্তু লজ্জা পাচ্ছে। তোমরা এভাবে হাসবে না, বলে দিলাম, না হলে কিন্তু খবর আছে। মিমিকে তুই তোর ভালোবাসার কথাটা বলিসনি। যা, মিমি অনেক অপেক্ষায় আছে। তোকে সত্যি অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। মেয়েটা সব সময় তাদের ভালোবাসা লুকিয়ে রাখে। কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। ভাবির কথা শুনে আমি উপরে ছাদে গেলাম। ওখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর করে ফুল গাছ আর ফুল বাগান করে রেখেছে। সবগুলো পছন্দের আমার ফুল মনে হচ্ছে। মিমি ফুটিয়েছে। পেছনে মিমি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, উপরে চলে এসেছো, নিচে যাও, নিচে নাস্তা দিবে তো, ওখানে গিয়ে বসো। অনেক দূর থেকে এসেছে, একটু রেস্ট করে খাওয়া দাওয়া করো। আসলে আমার পেটে এখন কোনো খাবার ঢুকবে না। তখন কেমন জানি না পাগলের মতো মিমি জিজ্ঞেস করে, কেন, তোমার কিছু হয়েছে নাকি? কোনো সমস্যা হয়েছে? তাহলে এখনই নিচে চলো। আমি এখনই আব্বুকে বলছি, আব্বু ডাক্তার কল দিয়ে পাঠিয়ে দিবে। আমার তো কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যাটা তুমি। রায়হানের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি আবার কি করলাম? ওই যে তোমাকে একটা কথা বলতে পারছি না, পেটের মধ্যে লুকিয়ে রেখেছি, তাই বলার জন্য এমন অস্বস্তি লাগছে। তাই নাকি? তাহলে বলে দাও, এমন কি কথা বলতে চাও? আমি তো তখন হাঁটু গেড়ে একটা হাত বাড়িয়ে দিয়ে মিমির উদ্দেশ্যে বলে ওঠে, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই হয়তো আমার মনে এক অজানা অনুভূতির জন্ম হয়েছিল। আমি তখনই বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি সেদিনই আমি তোমার প্রেমে পড়েছিলাম। হয়তো তুমি আমাকে অনেক আগে থেকে চেনো। হয়তো তোমার মনে আমার জন্য ভালোবাসা যে আগুনটা জ্বলে উঠেছিল সেটা আমি টের পাইনি। তুমি আমার সিনিয়র, তবু তুমি ভালোবেসে গেছো নিঃশব্দে নিঃস্বার্থে। তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা, সেই কোমল টান আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাবতে বাধ্য করেছে।
তুমি হয়তো জানো না, কিন্তু তোমার প্রতিটা হাসি, তোমার চোখের ভাষা, তোমার উপস্থিতি আজ আমার জীবনের অংশ হয়ে গেছে। আজ আমি সমস্ত আকাশ, জমিন, সমুদ্রকে সাক্ষী রেখে বলতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিমি। তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি গভীর আর চিরন্তর। তুমি যদি পাশে থাকতে চাও, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আমার কথা শুনে তখন মিমি আমাকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, জানো, আমি কখনো কল্পনাও করিনি তুমি একদিন এমন করে আমার কাছে তোমার মনের কথা বলবে। তোমার প্রতিটা শব্দ যেন আমার হৃদয়ের এক একটা স্পর্শকাতর তারে বাজছে। হ্যাঁ, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু কখনো বলিনি, কারণ তুমি আমার জুনিয়র ছিলে। ভাবতাম হয়তো এটা আমার একতরফা ভালোবাসা, হয়তো তুমি কোনোদিনও বুঝবে না। কিন্তু আজ তোমার এই স্বীকারোক্তি শুনে মনে হচ্ছে আমার অনুভূতিগুলোর একটা অর্থ ছিল। তুমি বলেছো আকাশ, জমিন, সমুদ্রকে সাক্ষী রেখে আমাকে ভালোবাসো। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কারণ তোমার চোখে আমি দেখেছি সত্যতা, তোমার ব্যবহারে পেয়েছি আন্তরিকতা। তুমি যদি বলো, আমি তোমার পাশে থাকবো, শুধু আজ নয়, চিরকাল। আমাদের গভীর ভালোবাসা হোক এমনই, নিঃস্বার্থ, সুন্দর আর গভীর। এরপর ভাইয়া আর ভাবি সবাই মিলে আমার আর মিমির বিয়েটা দিয়ে দেয়। আমি বাসর ঘরে প্রবেশ করব, তখনই আমাকে ধরে ছোট বুড়িমা মিনা বলে ওঠে, চাচ্চু, আম্মু বলেছে, বুঝতে পারছো? আমার সাথে খেলার জন্য একটা বাবু যেন আসে, বুঝেছো? এটা কিন্তু বলে দিলাম তোমাকে। ঠিক আছে আম্মু। এরপর আমি রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে দেখলাম মিমি বেনারসি সাজে কাঠের উপর বসে আছে, ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। আমাকে দেখে মিমি পা ধরে সালাম করে। এরপর আমি ওকে ধরে বুকে জড়িয়ে ধরলাম। তোমাকে অনেক ভালোবাসি গো, আমার জুনিয়র জামাইটা। আমিও অনেক বেশি ভালোবাসি আমার সিনিয়র ম্যাডামটাকে। কথাটা বলে শক্ত করে জড়িয়ে ধরলাম মিমিকে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।